হ্যালো এভরিওয়ান, সোপান বিসিএস কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমি সুদীপ্ত শিকদার আছি আপনাদের সাথে আজকের ক্লাসে। তো আমার পরিচয়টা একটু দেই। আমি 45তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। বর্তমানে আমি বিটিসিএল এ কর্মরত আছি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে। আর আমার পড়াশোনা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বুয়েট থেকে। আচ্ছা, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিওগ্রাফি এবং বিসিএস পরীক্ষার জন্য এটা সিলেবাস ব্রেকডাউন। তো আমি যদি ফর্মালি বলি, ফর্মালি জিওগ্রাফি জিনিসটা শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষায় আছে, এটা লিখিত পরীক্ষায় জিওগ্রাফি নামে কোনো সাবজেক্ট নাই। বাট এটা হচ্ছে আমি ফর্মালি বললাম, বাট এইটার ভিতরে আর একটু বাস্তবতা আছে, সেটা আমরা সিলেবাস ডিসকাশনের সময় বুঝতে পারবো। তো আমরা সামনে আগাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের সিলেবাস ব্রেকডাউন। এখানে আমাদের টোটাল 10 মার্কের একটা অবজেক্টিভ আসে এবং টোটাল আমরা 5টা সাবটপিক দেখতে পাচ্ছি। এই 5টা সাবটপিক প্রত্যেকটা থেকে 2 মার্কের আমাদের মানবন্টন এবং টোটাল 10 মার্কের আমাদের 10টা এমসিকিউ প্রশ্ন আসবে, যেটা আমাদের উত্তর দিতে হবে। তো প্রথমে যদি আমরা দেখি আমাদের প্রথম টপিকটা বাংলাদেশ এবং অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, আর্থসামাজিক ভূরাজনৈতিক গুরুত্ব। এখন দেখেন এইখানের এই প্রথম টপিকটা, এইখানের যে প্রথম টপিকটা, এটা পুরোপুরি বাংলাদেশ বিষয়াবলীর অন্তর্ভুক্ত। আপনারা বাংলাদেশ বিষয়াবলীতে কিন্তু এই জিনিসটা সম্পূর্ণভাবে পড়ে আসছেন, ঠিক আছে? তাহলে এখানে নতুন কি? নতুন হচ্ছে এই যে এই জিনিসটা অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান। তো এই জিনিসটা হচ্ছে যে আমাদের অবস্থানের জন্য আমাদের প্রতিবেশী কে আছে, সেই প্রতিবেশীর সাথে আমাদের ব্যবসা বাণিজ্য কেমন হবে, বা সেই প্রতিবেশীর সাপেক্ষে আমাদের তাদের সাথে পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত, এগুলোর আপনি একটু ওভারভিউ, এই জিনিসগুলো যদি বিস্তারিত পড়েন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, ভূপ্রাকৃতিক। এটা কি? এটা হচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলের পরিবেশ কেমন, দক্ষিণাঞ্চলের কেমন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেমন, তারপরে উত্তর পূর্বাঞ্চলের কেমন, এই বিষয়গুলো, ওই যে বরেন্দ্র ভূমি, তারপর হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান, এই বিষয়গুলোও কিন্তু আমরা বাংলাদেশ বিষয়াবলীতেই পড়ে আসছি, নতুন কিছু না। এরপরে বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, সম্পদ, প্রধান চ্যালেঞ্জ, এইটাও বাংলাদেশ বিষয়াবলীর মধ্যেই আমরা পড়ে আসছি, এটাও নতুন কিছু না। 4 নম্বরে এখানে যেটা আছে বাংলাদেশ এবং বিশ্বের পরিবেশ পরিবর্তন। আমরা কিন্তু এখন দেখতে পারি যে আমাদের যে বর্তমানে গ্রীষ্মকাল, সেটা কিন্তু 10 বছর আগের গ্রীষ্মকালের মতো না। আমাদের এখন অনেক বেশি গরম অনুভূত হয়। তার মানে আমাদের জলবায়ু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই যে বিশ্বের পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে এখানকার আলোচ্য বিষয়। এবং এই আবহাওয়া এবং জলবায়ুর নিয়ামকগুলা কি কি, সেগুলোর সেক্টর কি কি, এবং সেইগুলোর আউটকাম আমাদের কোথায় কোথায় পড়তেছে। যেমন ধরেন বাংলাদেশে কিন্তু লবণাক্ততা বাড়ছে এবং এই লবণাক্ততার কারণে দক্ষিণাঞ্চলের অনেক মানুষের জীবনযাত্রাতে একটা বড় প্রভাব পড়ছে। তারা কিন্তু তাদের যে ট্রেডিশনাল কর্মসংস্থান বা ওখানে যারা কৃষিকাজ করতেন, এই লবণাক্ততার জন্য তারা কিন্তু সেটা করতে পারছেন না। এই জাতীয় জিনিসগুলা, যে অভিবাসন সংকট, কৃষিতে সংকট, জলবায়ু পরিবর্তনের সাথে, সেটা হচ্ছে আমাদের এই 4 নাম্বার পয়েন্টের আলোচ্য বিষয়। এবং এটাও কিন্তু আমরা বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বিষয়াবলীতে পড়ে আসছি। সুতরাং এই 4টা টপিকে কিন্তু আমাদের তেমন নতুন কিছু নাই। এইটা মোটামুটি বাংলাদেশ এবং আন্তর্জাতিকের সিলেবাসে যা ছিল একই জিনিস। 5 নম্বরে আমরা যে টপিকটা পড়বো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ এটা বাংলাদেশ এবং আন্তর্জাতিকের সিলেবাসের মধ্যে কভার করা হয় নাই। এটা হচ্ছে নতুন। এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং তার ব্যবস্থাপনা। দুর্যোগের ধরন, প্রকৃতি, ব্যবস্থাপনা, এই বিষয়টা কি? যেমন ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাই। যেমন বাংলাদেশে খরা হয়ে থাকে, বাংলাদেশে ফ্ল্যাশ ফ্লাড হয় অর্থাৎ আকস্মিক বন্যা হয়, বাংলাদেশে ভূমিকম্প হয়। প্রত্যেকটা দুর্যোগের কিন্তু আপনার রেসপন্স আলাদা আলাদা। ভূমিকম্প হলে তখন সেটাকে যেভাবে ম্যানেজ করতে হবে, বা বন্যা হলে যেভাবে ম্যানেজ করতে হবে, খরার ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টটা টোটালি ডিফারেন্ট। তো এই দুর্যোগের আমাদেরকে ধরনগুলো সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে, বা এই দুর্যোগগুলো আসলে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের ক্ষেত্রে যে বিপদ সংকেতগুলো দেখানো হয়, আমরা নিউজে বিভিন্ন সময় শুনি যে নদী বন্দরগুলোকে 10 নাম্বার বিপদ সংকেত দেখানো হচ্ছে এবং সমুদ্র বন্দরগুলোকে 8 নাম্বার বিপদ সংকেত দেখানো হচ্ছে। এই যে যে কত নাম্বার বিপদ সংকেত, কোনটা কি মিন করে, সেই জিনিসগুলো আমাদের এখানে একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এবং আমাদের সরকার এই জিনিস, এই ক্রাইসিসগুলোকে কিভাবে ম্যানেজ করে, সরকারের কি কি প্রোটোকল আছে এগুলো ম্যানেজ করা, সেই বিষয়গুলো আমাদের এই 5 নাম্বার পয়েন্টের আলোচ্য সূচি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের
এই ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনার সিলেবাস। আচ্ছা, এইটুকু গেল হচ্ছে সিলেবাসের আলোচনা। এখন আমরা একটু অন্য আলোচনা করব যে ভূগোল থেকে আসলে আমাদের পড়তে হবে কি। যেহেতু এটা লিখিততে নাই, আপনারা ভাবতে পারেন এটা হয়তো অত গুরুত্বপূর্ণ না, কিন্তু লিখিততে এটা ইনডিরেক্টলি আছে। ইনডিরেক্টলি কিভাবে আছে? আপনি যখন ভূগোলটা খুব সুন্দরভাবে পড়াশোনা করলেন, তখন আপনি যেটা শিখবেন সেটা হচ্ছে ম্যাপ। আপনি বাংলাদেশের ম্যাপ আঁকা শেখেন, বাংলাদেশ সম্পর্কে যখনই কোনো তথ্য আপনাকে প্রেজেন্ট করতে হবে, আপনি সেটা ম্যাপের মাধ্যমে প্রেজেন্ট করেন। এতে আপনার উপস্থাপনটা আরও প্রাণবন্ত হবে এবং পরীক্ষকের কাছে অনেক বেশি ফলপ্রসূ হবে। এবং শুধু বাংলাদেশের ম্যাপ না, আমি বলবো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে বিভিন্ন সংঘাতগুলো হচ্ছে বা ব্যবসায়িক সমস্যাগুলো হচ্ছে, যাই হচ্ছে পৃথিবীর চারদিকে, আপনি যখন সেই ব্যাপারে আপনার পরীক্ষককে বোঝাতে চাচ্ছেন যে আপনি জানেন, বা প্রশ্নে ওই সম্পর্কে কিছু আপনাকে জিজ্ঞাসা করেছেন, তখন আপনি ম্যাপের সাহায্য নেন। এবং এই জিনিসগুলো কিন্তু ইনডিরেক্টলি আপনি প্রিলিমিনারিতে যে ভূগোল পড়ছেন সেটার সাথে সম্পর্কিত। ঠিক আছে? এবং শুধু এটা আপনাকে বাংলাদেশ বিষয়াবলীর লিখিত প্রশ্নে হেল্প করবে, আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত প্রশ্নে হেল্প করবে, শুধু তাই না, আমাদের, আপনারা জানেন, আমাদের হচ্ছে বাংলাতে একটা অনেক বড় রচনা লিখতে হয়। সেই রচনাতেও কিন্তু বাংলাদেশ বা আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত কিছু না কিছু থাকে। তখন আপনি এখানে যে ম্যাপগুলো আঁকা শিখলেন বা এখান থেকে যে তথ্য উপাত্তগুলো আপনি জানলেন, সেগুলো আপনার তখন সেখানে কাজে লাগানোর সুযোগ আছে সেই বাংলা রচনাতে। বা আপনি যখন এই বাংলা রচনা ছাড়াও আমাদের ইংলিশে একটা কম্পোজিশন বা এসে লিখতে হয়, তখনও কিন্তু আপনার এই জ্ঞানটা কাজে লাগানোর সুযোগ আছে। তা আমি মনে করি যে কোনো পড়াশোনাই আপনার বিফলে যাবে না। আপনি যদি খুব ভালো করে জিনিসটা অনুধাবন করে নিজের মধ্যে নিতে পারেন, সেটা পরবর্তীতে আপনি লিখিত পরীক্ষায় কোথাও না কোথাও সেটার সদ্ব্যবহার করতে পারবেন বা ইউটিলাইজ করতে পারবেন। ঠিক আছে? তা আমি আশা করি এখানে যে 5টা সাবটপিক আছে সেটা আপনাদের বোঝাই বলতে পারছি এবং আপনার সিলেবাসটা সম্পর্কে একটা প্রপার আইডিয়া পাইছেন। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। সবাই ভালো থাকবেন।